টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং এমসিকিউ পার্ট 2 অথবা রাসায়নিক বন্ধন এমসিকিউ পার্ট 2। তোমরা যারা ক্লাস 11-এর সেমিস্টার এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টার আগামী সেপ্টেম্বর মাসে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। এবং সেই সঙ্গে যারা আগামী দিনে নিট বা জেই প্রিপারেশন করছো, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, যেখানে আমি ফার্স্টে প্রত্যেকটা চ্যাপ্টারে ছোট ছোট টপিক ওয়াইজ ভিডিও ডিসকাস করি, যেখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি, তারপর পিওয়াইকিউ সলভ করি কম্পিটিটিভ এক্সামে, এবং চ্যাপ্টার শেষে আমরা এইভাবে এমসিকিউ সিরিজ নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করছি। কোশ্চেন 1, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার, অর্থাৎ সমযোজী ধর্ম এদের মধ্যে কার সব থেকে বেশি আছে। অপশন কি কি আছে? অপশন আছে LiCl, NaCl, KCl, CaCl। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে আমার ক্লোরাইড আছে, কিন্তু ক্যাটায়ন আলাদা আছে। ক্যাটায়ন কে কে আছে? ক্যাটায়ন আছে আমাদের এখানে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস এবং সিজিয়াম প্লাস। আমরা জানি এরা প্রত্যেকেই গ্রুপ 1 এলিমেন্ট, এবং এরা কি হচ্ছে ডাউন দ্য গ্রুপ গেলে কি হবে? সাইজ বাড়বে। তাহলে এখানে সাইজের অর্ডার কি হচ্ছে? এখানে সাইজের অর্ডার হচ্ছে আমার লিথিয়াম প্লাসের থেকে সোডিয়াম প্লাস বড়, তারপরে পটাশিয়াম প্লাস, তারপরে সিজিয়াম প্লাস। চার্জ প্রত্যেকের সমান আছে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বা চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে আমার চার্জ ডেনসিটি কি হবে? সেক্ষেত্রে আমার চার্জ ডেনসিটি হবে লিথিয়ামের সব থেকে বেশি হবে, তারপরে সোডিয়াম হবে, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম। আর সেই সঙ্গে আমাদের এখানে মনে রাখতে হবে ফ্যাজান্স রুল কি বলেছিল? ফ্যাজান্স রুল বলেছিল, ফ্যাজানের সূত্র, স্মলার দ্য ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের সাইজ যত কমবে, ক্যাটায়ন যত ছোট হবে, এগুলো ক্যাটায়ন, তত কি হবে? তত আমাদের পোলারাইজেশন হায়ার হবে, হায়ার দ্য পোলারাইজেশন। পোলারাইজেশন যদি হায়ার হয় তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি? আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারও হায়ার হবে। তাহলে হায়ার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে এখানে সব থেকে ছোট কে আছে? এখানে সব থেকে ছোট আছে দেখো লিথিয়াম প্লাস। তাহলে সব থেকে বেশি কোভ্যালেন্ট কে হবে? সব থেকে বেশি কোভ্যালেন্ট হবে আমার লিথিয়াম ক্লোরাইড LiCl। দিস উইল শো দ্য হাইয়েস্ট কোভ্যালেন্ট নেচার। তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। লিথিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের সব থেকে বেশি কোভ্যালেন্ট। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট? দেখো BF3, NH3 আর NF3 দেওয়া আছে। যদি BF3 স্ট্রাকচারটা দেখি আমরা, তাহলে BF3 স্ট্রাকচার হচ্ছে এরকম ট্রাইগোনাল প্ল্যানার। এইটা হচ্ছে BF3। আমি টোটালটা ডিসকাস করে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে বোরন আর ফ্লুরিনের মধ্যে কি হবে? এইটা ইলেকট্রোনেগেটিভ বেশি, তড়িৎ ঋণাত্মক বেশি, ডেল্টা মাইনাস, ফ্লুরিন এটা কি ডেল্টা প্লাস। তাহলে এই বন্ডের ডাইপোল মোমেন্ট এই দিকে যাবে, এই বন্ডের ডাইপোল মোমেন্ট এই দিকে যাবে, আর এই বন্ডের ডাইপোল মোমেন্ট এই দিকে যাবে। এই দুটো বন্ডের রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট আমরা এই দিকে পাবো, এবং দুটো অপোজিট দিকে আছে, ক্যান্সেল আউট করলে আমরা ডাইপোল মোমেন্ট কি পাবো? 0 পাবো। তাহলে BF3 সব থেকে ছোট হবে। এই অপশন অনুযায়ী এইটা আমরা পেয়েই গেছি, কিন্তু বাকি NH3 আর NF3টাও ডেকে নেব। দেখো NH3 যদি দেখি ট্রাইগোনাল পিরামিডাল স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের একটা লোন পেয়ার। সিমিলারলি NF3 যদি দেখি, হাইড্রোজেনের জায়গায় জাস্ট ফ্লুরিন থাকবে, এখানেও একটা লোন পেয়ার থাকবে। এবার হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন। তাহলে অবশ্যই আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, এখানেও পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, এখানেও পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। অর্থাৎ তিনটে NH বন্ডের ডাইপোল মোমেন্টে আমার ঊর্ধ্বমুখী দ্বিমেরু ভ্রামক। আর নাইট্রোজেন আর লোন পেয়ারের জন্য কোথায় যাবে? এটা উপরের দিকে যাবে, কারণ যে কোনো এলিমেন্ট এবং লোন পেয়ারের মধ্যে ডাইপোল মোমেন্ট সবসময় লোন পেয়ারের দিকে যায়। তাহলে এই সবগুলো রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট আমরা কোথায় পাবো? একদম উপরের দিকে পাবো। নাও NF3 ক্ষেত্রে যদি দেখি, দেখো নাইট্রোজেনের থেকে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই বন্ডের ডাইপোল মোমেন্ট নিচের দিকে আসবে, এই বন্ডেরও নিচের দিকে আসবে, এই বন্ডেরও নিচের দিকে আসবে। কিন্তু অন্যদিকে নাইট্রোজেন আর লোন পেয়ারে কোথায় যাবে? উপরের দিকে যাবে। তাহলে এই তিনটে রেজাল্টটা আমি নিচে পাবো, নাইট্রোজেন লোন পেয়ারে উপরে পাবো। যেহেতু দুটো আলাদা জিনিসের, নিচেরটা হচ্ছে আমার NF বন্ডের আর উপরেরটা হচ্ছে নাইট্রোজেন আর লোন পেয়ারের,
তাহলে দুটো ক্যান্সেল আউট করবে না, কারণ দুটোর ভ্যালু সেম নয়, কিন্তু কিছুটা কমিয়ে দেবে, কারণ দুটো রেজাল্টেন্ট অপোজিট দিকে যাচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যামোনিয়া ডাইপোল মোমেন্ট হায়ার দেন নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের ডাইপোল মোমেন্ট। কারণ কি, এখানে অ্যাসারশন রিজনেরও কোশ্চেন দিতে পারে, কারণ হচ্ছে ফ্লুরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ আমাদের। তাহলে ফ্লুরিন যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, সেক্ষেত্রে কী হবে, দুটো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট অপোজিট দিকে যাবে এবং কিছুটা ডাইপোল মোমেন্ট কমিয়ে দেবে। আমি অ্যাসারশন রিজনের কোশ্চেনও তোমাদের করাবো। নেক্সট, তাহলে এখানে আমাদের কি হবে, অর্ডারটা কি হবে, সব থেকে বেশি কার হবে, তাহলে এখানে সব থেকে বেশি আমরা পেয়েছি অ্যামোনিয়া, তারপরে কার আসবে NF3, কারণ দুজনেরই গ্রেটার দ্যান 0, বাট অ্যামোনিয়ার হচ্ছে হায়ার দ্যান NF3। তারপরে কে আসবে, তারপরে আসবে BF3। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার, NH3 NF3 BF3, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য মলিকুল ইজ প্ল্যানার, এর মধ্যে কোনটা প্ল্যানার। দেখো প্ল্যানার করতে গেলে আমাকে হাইব্রিডাইজেশন করতে হবে। প্ল্যানার কোন হাইব্রিডাইজেশনে হয়, প্ল্যানার আমরা জানি sp2 হাইব্রিডাইজেশনে হয় প্ল্যানার। তাহলে প্রত্যেকে হাইব্রিডাইজেশন বার করবো। দেখো NF3 হাইব্রিডাইজেশন যদি বার করতে চাই, তাহলে এক্ষেত্রে কী হবে, হাফ ইন্টু নাইট্রোজেনের কটা ইলেকট্রন, 5টা, প্লাস আমার সারাউন্ডিংয়ে মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে, 3টে, তাহলে এখানে কত পাবো, 4। তাহলে এইখানে আমার NF3 হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 মানে এক্ষেত্রে আমার কি হবে, টেট্রাহেড্রাল হওয়ার কথা, কিন্তু একটা লোন পেয়ার থাকলে এটা পিরামিডাল হয়ে যাবে। নেক্সট NCl3, সিমিলারলি NF3 জায়গায় আমার কি আছে, NCl3 আছে, তাহলে এখানে কি হবে, হাফ ইন্টু নাইট্রোজেনের 5টা, প্লাস ক্লোরিন 3টে আছে মনোভ্যালেন্ট, ইকুয়াল টু কী পাবো, 4, তার মানে এটাও আমাদের আসবে sp3। নেক্সট আমাদের আছে PH3 মানে কি, সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, তাহলে এখানে কি পাবো, হাফ ইন্টু ফসফরাস কটা, 5টা, প্লাস হাইড্রোজেন মনোভ্যালেন্ট 3টে, তাহলে এখানেও আমরা কত পাবো, 4, এটাও আসবে আমাদের sp3। নেক্সট আমাদের আছে BF3, দেখো BF3, তাহলে হাফ ইন্টু ব্রন কটা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেল অর্থাৎ ভ্যালেন্স শেলে, 3টে, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম অর্থাৎ যোজ্যতা 1, এরকম কটা এলিমেন্ট আছে, ফ্লুরিন 3টে আছে, তাহলে এখানে কত পাবো, 3 মানে হচ্ছে sp2 মানে অবশ্যই আমার স্ট্রাকচার হবে প্ল্যানার, এটা অবশ্যই মাথায় রাখবে। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, বোরন ট্রাইফ্লুরাইড। তো এরপরে আমরা এমওটির থেকে কিছু কোশ্চেন আবার দেখে নেব, এবং আমরা আগের দিন যেভাবে করেছিলাম সেইভাবেই আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করে দেবো, এবং এর পরের দিনকে ভিডিও কিন্তু আমরা অ্যাসারশন রিজনিংয়ের উপরেও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি ফলো করো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে তোমাদের গোটা যে সিলেবাসটা আছে কেমিস্ট্রি সেমিস্টার 1-এর, তার গোটা সিলেবাসের এমসিকিউ এর সিরিজও নিয়ে আসবো, বেশ কয়েকটা সেট তোমাদের করিয়ে দেবো। সব টপিক বলার পরে আমাদের যে শেষ টপিকটা পড়ে আছে কেমিক্যাল বন্ডিংয়ের, সেটা হচ্ছে আমাদের এমওটি বা মলিকুলার অরবিটাল থিওরি। তো সেখান থেকে দেখো দুটো টাইপের কোশ্চেন এনেছি। আগের দিন আমি বন্ড অর্ডারে কোশ্চেন করিয়েছিলাম, আজকে আমি বন্ড লেংথ করাবো, এবং সেই সঙ্গে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক দুটো প্রপার্টি আমরা দেখে নেব। নাও বলছে হুইচ স্পিসিস হ্যাজ দ্য মিনিমাম বন্ড লেংথ, দিয়ে আমার 4টে অপশান দেওয়া আছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে বন্ড লেংথের সঙ্গে বন্ড অর্ডারে কি সম্পর্ক। বন্ডের যে দৈর্ঘ্যটা আছে সেটা কি হবে, সেটা কমবে যদি নাম্বার অফ বন্ডস বেড়ে যায়, অর্থাৎ সিঙ্গেল বন্ডের লেংথের তুলনায় ডাবল বন্ডের লেংথ কম হবে, ট্রিপল বন্ডের লেংথ আরও কম হবে, কারণ নাম্বার অফ বন্ডস যখনই বাড়ছে তখন দুটো স্পিসিসের মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে ডিস্ট্যান্সটা কমে যাবে এবং বন্ড লেংথও কমে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বন্ড লেংথ is inversely proportional to bond order, অর্থাৎ বন্ডের নাম্বার যত বাড়বে বন্ড লেংথ তত কমবে। তাহলে আমরা বলতে পারি এখানে বন্ড অর্ডার যদি বাড়ে বন্ড লেংথ কমবে, খুব সহজে। এবার মিনিমাম বন্ড লেংথ জানতে চেয়েছে, তাহলে বন্ড লেংথকে যদি মিনিমাম হতে হয় তাহলে বন্ড অর্ডারকে অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে। এবার এই স্পিসিসগুলো আমাকে বন্ড অর্ডার বার করতে হবে। কি করে বার করবো, আগের দিনে বলেছিলাম ইলেকট্রন কাউন্ট করে, যেমন আমি বলেছিলাম ইলেকট্রন এদিকে লিখেছিলাম আর এদিকে লিখেছিলাম বন্ড অর্ডার। জাস্ট আমি বলেছিলাম 14টা ইলেকট্রন আমি মনে রাখবো, বন্ড অর্ডার কত হবে 3, 15টা হলে হবে 2.5, কারণ আমি 14টা মনে রেখে তারপর 10 অবধি কমিয়ে কমিয়ে যাব এবং 18 অবধি বাড়িয়ে বাড়িয়ে আসবো, এবং সবকটা ক্ষেত্রে আমি 0.5 করে বন্ড অর্ডার কমাবো। দেখো 14তে 3, তাহলে 1 বাড়িয়েছি ইলেকট্রন নাম্বার, বন্ড অর্ডার হাফ কমেছে, আরও 1 বাড়িয়েছি, দেখো বন্ড অর্ডার আরও হাফ কমবে, আরও 1 বাড়াবো বন্ড অর্ডার আরও হাফ কমবে, আরও 1 বাড়াবো বন্ড অর্ডার আরও হাফ কমবে। সিমিলারলি উপরে যদি যাই তাহলে 13, এখানেও হাফ করে কমবে, 12,
এখানে কত হবে হাফ কমে 2, 11, এখানে হবে 1.5, 10, এখানে হবে 1। এবার জাস্ট আমরা এখানে ইলেকট্রন নাম্বার কাউন্ট করব। দেখো B2 বোরনে কটা ইলেকট্রন থাকে? 5টা, দুটো বোরন আছে, তাহলে 5 যোগ 5 কত হবে? 10। 10 হলে বন্ড অর্ডার কত আসছে আমাদের? এখানে বন্ড অর্ডার আসছে 1। নেক্সট C2 কার্বন কটা ইলেকট্রন? 6টা, 6 যোগ 6 12, বন্ড অর্ডার কত আসছে? 2। ফ্লুরিন F2 9 + 9 = কত? 18। 18 হলে বন্ড অর্ডার কত আসছে? দেখো 1। O2 মাইনাস অক্সিজেন কটা ইলেকট্রন? 8টা, দুটো আছে, তাহলে 8 + 8 -1 মানে আরও একটা ইলেকট্রন, তাহলে 17। 17 হলে বন্ড অর্ডার আসছে আমার 1.5। তাহলে হাইয়েস্ট বন্ড অর্ডার কোথায় আছে? দেখো হাইয়েস্ট হচ্ছে এখানে বন্ড অর্ডার আছে, তাহলে লোয়েস্ট বন্ড লেংথ এখানেই হবে। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নাও হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পিসিস ইজ ডায়াম্যাগনেটিক? আগের দিন প্যারাম্যাগনেটিক করেছিলাম, তো আজকে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? যেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, নো আনপেয়ার্ড ইলেকট্রনস, নো আনপেয়ার্ড ইলেকট্রনস। যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তার মানে কি? তার মানে অল ইলেকট্রনস আর পেয়ার্ড, অল ইলেকট্রনস আর পেয়ার্ড। যদি অল ইলেকট্রনস পেয়ার্ড হয়, পেয়ারিং হতে হয়, তাহলে সেই ইলেকট্রনটা নাম্বারটা কি হতে হবে? জোড় না বিজোড়? অবশ্যই জোড়, জোড়ায় জোড়ায় আছে প্রত্যেকে, তাহলে অবশ্যই ডায়াম্যাগনেটিক হতে গেলে কি হতে হবে? ইভেন নাম্বার অফ ইলেকট্রন, ইভেন নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে এই ক্ষেত্রে দেখো He2+ ইলেকট্রন কাউন্ট করব। হিলিয়াম, হিলিয়ামে ইলেকট্রন যদি কাউন্ট করি, একটা হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? দুটো, তাহলে 2 যোগ 2, +1 আছে, তাহলে -1, তাহলে কত এলো? 3। 3 মানে কি? এটা অড, অর্থাৎ বিজোড় সংখ্যা, তাহলে এটা অবশ্যই প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক হবে না। H2, H2 মানে 1 যোগ 1 কত? 2, এটা ইভেন, এটাই আমাদের অবশ্যই ডায়াম্যাগনেটিক। আমি বাকিগুলো দেখে নিচ্ছি। দেখো H2+, H2+ মানে কি? দুটো হাইড্রোজেনের জন্য 1 যোগ 1 +1 আছে, তার মানে -1, তাহলে 1 আর 1 কেটে গেলে 1, এটা কি? অড, অড মানে কি? এটা অবশ্যই প্যারাম্যাগনেটিক। H2 মাইনাস দুটো হাইড্রোজেনের জন্য 1 যোগ 1 -1 মানে এখানে আরও একটা ইলেকট্রন আসবে, তাহলে কত আসবে? 3। 3 মানে অড, অড মানে কি? এটাও অবশ্যই প্যারাম্যাগনেটিক। তো দিস ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, দ্যাট ইজ H2। তাহলে এই ডায়াম্যাগনেটিক কাদের বলবো? যাদের মধ্যে আমার সব ইলেকট্রন পেয়ার্ড থাকবে। প্যারাম্যাগনেটিক কাদের বলবো? যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তাহলে ডায়াম্যাগনেটিক অবশ্যই ইভেন নাম্বার অফ ইলেকট্রনস থাকবে, এক্সেপ্ট 10 and 16, এটা মাথায় রাখবে। B2 আর O2 10 and 16 যেখানে থাকে ইলেকট্রন নাম্বার, সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়, ইভেন হওয়ার পরেও ডায়াম্যাগনেটিক হয় না। তো এই ছিল কেমিক্যাল বন্ডিং MCQ পার্ট 2। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আর আগামী দিনে আমি এইভাবেই টপিক ওয়াইজ তোমাদের ভিডিও নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজ, তোমাদের সেমিস্টার 1-এর আগে পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে একটা দুটো আমি MCQ সেট আনবো, এবং সেটা কভার হয়ে যাওয়ার পরে আমি গোটা যে সিলেবাসটা আছে তোমাদের সেমিস্টার 1-এর, সেই পুরো সেটের উপরে সব চ্যাপ্টার মিলিয়ে MCQ সেট নিয়ে আসবো, এবং আশা করছি ওই ভিডিওগুলো দেখলেই তোমরা সেমিস্টার 1-এ ভালো রেজাল্ট করতে পারবে। নমস্কার।